এর আগের প্রচুর ভিডিওতে আমি বলেছি যে যখন থেকে আপনারা ইনকাম করা শুরু করবেন তখন থেকে নিজেদের স্যালারির একটা পার্ট আপনারা চেষ্টা করবেন সেভ করা, সেটা যে কোনো জায়গায় হতে পারে। তো অনেকেই সেখানে এসে কমেন্ট করেছেন যে কোন জায়গায় ইনভেস্ট করলে সবচেয়ে ভালো হবে। তো আজকের ভিডিওতে আমি ওটাই বলার জন্য এসেছি, ডিফারেন্ট ডিফারেন্ট ইনভেস্টমেন্ট মেথড কী কী রয়েছে, কোথায় ইনভেস্ট করলে আপনি বেস্ট রেজাল্ট পাবেন, কোথায় ইনভেস্ট করলে আপনার ইন ফিউচার এমার্জেন্সি ফান্ডও থাকবে, প্লাস আপনাকে একটা ওয়েলথও জেনারেট করে দেবে, সেই সব কিছু ডিটেলে উইথ নাম্বারস আজকে আমি এই ভিডিওতে ডিটেলে ডিসকাস করব। হাই, আমি প্রতিমা ট্রেডার্স গুরুকুলের কো ফাউন্ডার, আর আমি আমার এই চ্যানেলে খুব সহজভাবে স্টক মার্কেটের উপর ভিডিও আনি। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। আর আপনারা যদি কেউ নতুন থাকেন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো অনেককে আমি দেখেছি যারা এফডি করে, আরডি করে। তো আজকের ভিডিওতে আমি এই এফডি আরডি এই কনসেপ্টগুলো বলবো, তার সাথে সাথে কিভাবে আপনি মিউচুয়াল ফান্ড করতে পারবেন বা ডিরেক্ট ইনভেস্ট ফান্ডে আপনি এসআইপি স্টার্ট করতে পারেন, সেই সব কিছু ডিটেলে বলবো। তো প্রথমে যখন আমি বলেছিলাম যখন যারা ইনকাম স্টার্ট করে তারা কিভাবে ইনভেস্টমেন্ট শুরু করতে পারে। তো সাপোজ তার জন্য আমি একটা এক্সাম্পল ধরে নিচ্ছি। ধরুন যার স্যালারি 25,000 টাকা, আর এইরকম যার স্যালারি 25,000 টাকা, তার অ্যাটলিস্ট মাসে 5,000 টাকা তো সেভ করাই উচিত। তো আমি এইটাই এক্সাম্পল নিয়ে এগাচ্ছি যে যার 25,000 টাকা স্যালারি, সে ধরুন মাসে 5,000 টাকা করে সে সেভ করছে। এবার আমরা কি জানি, নর্মালি আমরা বাড়িতে ছোট থেকে কি দেখে এসেছি, মা বাবাদের নর্মালি তারা এফডি করে। এফডি হচ্ছে যেখানে একটা সার্টেন একটা অ্যামাউন্ট, সেটা 50,000 হতে পারে, 1 লাখ হতে পারে, 10 লাখ হতে পারে, যে কোনো একটা লামসাম অ্যামাউন্ট একবারে আপনার একটা সার্টেন টাইমের জন্য, সেটা 3 বছর হতে পারে, 5 বছর হতে পারে, আপনারা ব্যাংকে রেখে দিন। এবার সেই যে টাকাটা আপনি 3 বছর বা 5 বছরের জন্য রাখছেন, সেখানে মোটামুটি ইন্টারেস্ট 6 বা 7% ওরকমই হয়। আমি সুবিধার জন্য ধরে নিলাম 7%ই আপনি ইন্টারেস্ট পাচ্ছেন। কিন্তু এই 3 বা 5 বছরের মধ্যে যদি কখনো কোনো এমার্জেন্সি হয়, তখন যদি আপনি ওটাকে উইথড্র করতে চান, তাহলে কিন্তু সেখানে আপনার অনেকটা টাকা কেটে নেয়। সেখানে যেটা 7% দিত সেটার থেকে অনেকটা কমে যায়। এবার আমি ধরছি আপনি আজকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাকা 5 বছরের জন্য এফডি করেছেন ফর 7%। আপনি এটা জানেন যে এখন ইনফ্লেশন রেট কত চলছে? এখন ইনফ্লেশন রেট যেটা চলছে সেটা হচ্ছে 6%। তো হিসাব মতো আপনি যদি এটা ক্যালকুলেট করেন, কোনো একটা সার্টেন মানি আপনি যদি 5 বছরের জন্য রাখেন, অ্যাট দ্য এন্ড কিন্তু আপনার 1 বছরে 1%ই আপনার প্রফিট হচ্ছে। কেন? এফডি আপনাকে দিচ্ছে 7% রিটার্ন, আর এখন ইনফ্লেশন রেট যেটা চলছে সেটা হচ্ছে 6%। তো আপনি যদি 10,000 টাকা মার্কেটে আজকে রাখেন, 1 বছর পর এফডিতে আপনাকে যেটা প্রফিট দিচ্ছে সেটা হচ্ছে কিন্তু 10 টাকা। মানে আপনি যদি 1,000 টাকা আজকে এফডিতে রাখেন, 1 বছর পরে সেই 1,000 টাকা কিন্তু আপনাকে 10 টাকা রিটার্ন দিচ্ছে, যদি আপনি প্রপার হিসাব করেন। কেন? 7 - 6 হচ্ছে 1%, 7% হচ্ছে আপনার এফডি রিটার্ন, আর 6% হচ্ছে আপনার ইনফ্লেশন রেট। তাই আজকে আমি আপনাদের এফডি, আরডি, এসআইপি, ইন্ডেক্স ফান্ড সব কিছু ডিটেলে অ্যাকচুয়ালি বলবো যে কোনটায় আপনি অ্যাকচুয়ালি কতটা প্রফিট বানাচ্ছেন, কোনটায় অ্যাকচুয়ালি আপনি টাকা বানাতে পারবেন। হয়তো এফডিতে আপনার দেখে মনে হয় 7% রিটার্ন দিচ্ছে, কিন্তু আপনারা এটা ভুলে যান যে এর পিছনে একটা ইনফ্লেশন রেটও কাজ করে, সেটাই কিন্তু প্রপার ভালোভাবে বিটও করতে পারছে না এফডি। এবার তারপরে যেটা আসে সেটা হচ্ছে আরডি। আরডিও অনেকেই ব্যাংকে করে। আরডি হচ্ছে রেকারিং ডিপোজিট। রেকারিং ডিপোজিটটা কি? যেটা ঠিক যেরকমভাবে আপনি লামসাম একটা অ্যামাউন্ট ফিক্সড ডিপোজিট করছেন, ঠিক সেরকমভাবে রেকারিং ডিপোজিটে ধরুন আজকে আপনার স্যালারি 25,000 আর আপনি প্রত্যেক মাসে 5,000-এর একটা রেকারিং ডিপোজিট করেছেন। তার মানে প্রত্যেক মাসে একটা সার্টেন ডেটে আপনার অ্যাকাউন্ট থেকে অটোমেটিক্যালি 5,000 করে কাটতে থাকবে, এবং এটা রেকারিং একটা ডিপোজিট হতে থাকবে। এই রেকারিং ডিপোজিটের সুবিধা যেটা কি, সেটা হচ্ছে ঠিক যেরকম এফডিতে আপনার যদি মাঝখানে কোনো এমার্জেন্সি পড়ে, আপনি যদি টাকা ওঠাতে চান, ওখানে কিন্তু অনেকটা টাকা আপনার কেটে নেয় প্রফিটে। কিন্তু রেকারিং ডিপোজিট যারা এমার্জেন্সি ফান্ডের জন্য টাকা জমাতে চায় তাদের জন্য সেফ, কারণ রেকারিং ডিপোজিটে নর্মালি যখন আপনি তুলতে চান সেখানে কিন্তু কোনো কাট আসে না। আর এই রেকারিং ডিপোজিটেরও ইন্টারেস্ট কত? ওই 6 থেকে 7%ও আপনি রেকারিং ডিপোজিটেও পান। আর এই রেকারিং ডিপোজিটের একটাই যেটা সুবিধা এফডির থেকে, সেটা হচ্ছে এমার্জেন্সির টাইমে তুমি এটাকে তুলতে পারো, এখানে কোনো
বড় চার্জেস কিন্তু এখানে কোনো কিছুই কাটে না। এবার এই রেকারিং ডিপোজিট আর এসআইপি দুটো কিন্তু অলমোস্ট সেম। যখনই আমরা বলি রেকারিং ডিপোজিট, তখন সবার কারোর কোনো ভয় লাগে না, তারা রেকারিং ডিপোজিট স্টার্ট করে দেয়। কিন্তু যখনই আসে এসআইপি, নামটা শুনেই এত কমপ্লিকেটেড হয়তো লোকজনের মনে হয়, তারা শুরুতেই ভেবে নেয় এসআইপি খুব ঝামেলার জিনিস হবে, স্টক মার্কেটের ব্যাপার, কি জন্য জমাবো, লস হয়ে যেতে পারে। তো শুরুতেই তারা বা তাদের বাড়ির যারা বড়রা আছে তাদেরকে হয়তো না করে তারা সরে যায়। কিন্তু এটা ভাবো যে এই রেকারিং ডিপোজিট আর এসআইপি দুটো কিন্তু সেমই জিনিস। এসআইপিতেও কিন্তু সেম মাসের একটা টাইমে তোমার স্যালারি আসার পর তুমি ধরো ঠিক করেছো আজকে 25,000 টাকা তোমার স্যালারি, সেখান থেকে 5,000 টাকা তুমি এসআইপি করবে। ঠিক যেরকম রেকারিং ডিপোজিটে তোমার প্রত্যেক মাসে একটা সার্টেন অ্যামাউন্ট অফ 5,000 টাকা তোমার অ্যাকাউন্ট থেকে কেটে ব্যাংকে জমা হতে থাকছে, ঠিক সেরকম ভাবেই এসআইপিতেও সেম তোমার যে নাম্বারটা তুমি দিয়েছো 5,000 বা 3,000, ধরো 5,000ই, তো 5,000 কন্টিনিউ কাটতে কাটতে একটা জায়গায় জমা হচ্ছে। আর এই এসআইপি আর আরডির মধ্যে কিন্তু অ্যাজ সাচ কোনো বড় ডিফারেন্স নেই। দুটোতেই তোমার একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাকা যেটা তুমি ডিসাইড করে দিয়েছো প্রত্যেক মাসে তোমার করে কাটছে। আরডির ক্ষেত্রে সেটা যাচ্ছে ব্যাংকে, এসআইপি ক্ষেত্রে সেটা যাচ্ছে মিউচুয়াল ফান্ডে। এটাই হচ্ছে মেইন ডিফারেন্স। আরডিতে যেরকম একটা স্টেবল একটা স্ট্রেট নাম্বার 6 বা 7% ফিক্সড নাম্বার তুমি এখানে রিটার্ন পাচ্ছ, এসআইপিতে সেটা হচ্ছে না। এসআইপিতে মিউচুয়াল ফান্ডে তুমি যেই ফান্ডে ইনভেস্ট করছো সেখানে যেরকম গ্রোথ দিচ্ছে সেরকম তুমি রিটার্ন পাচ্ছ। এইটাই হয়ে গেল আরডি অ্যান্ড এসআইপির মধ্যে মেইন যেটা ডিফারেন্স। জেনারেলি যখনই এসআইপির কথা আসছে তখনই তার সাথে সাথে চলে আসছে স্টক মার্কেট। আর স্টক মার্কেট ওয়ার্ডটা এলেই লোকের হয়ে যায় ভয় শুরু। কিন্তু তারা স্টক মার্কেটে বেসিক ইন্ডেক্স ফান্ড এটার ব্যাপারে হয়তো জানে না। এই ইন্ডেক্স ফান্ড কিন্তু তোমাদের গেম চেঞ্জার। আর এই ইন্ডেক্স ফান্ড মানে কি? যেমন ধরো নিফটি 50। নিফটি 50 হচ্ছে ইন্ডিয়ার যে টপ 50 কোম্পানি, সেই সব কিছুকে কম্বাইন করে একটা ইন্ডেক্স তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে নিফটি 50। এই নিফটি 50তে যারা ইনভেস্ট করে তারা পার্টিকুলার একটা স্টকে কিন্তু ইনভেস্ট করে না। ওই 50টা স্টক, ইন্ডিয়ার সবচেয়ে বড় বড় স্টক, সেটা রিলায়েন্স হতে পারে, টিসিএস হতে পারে, বড় বড় যে স্টক আছে সেই সবকটা স্টককে কম্বাইন করে একটা নিফটির একটা ইন্ডেক্স তৈরি করা হয়েছে, নাম নিফটি 50। তো যখন তুমি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করছো তার মানে তুমি কিন্তু এই প্রত্যেকটা যে 50টা কোম্পানি আছে নিফটি 50-র আন্ডারে সবার মধ্যে একসাথে ইনভেস্ট করেছো। তো এখানে এরকম না যে একটা স্টকের উপর ডিপেন্ড করে তোমার স্টকের প্রাইস উপরে বা নিচে যাবে। এখানে যে 50খানা স্টক আছে সবকিছুর ওপর বেস করে নিফটি 50-র প্রাইস আপ বা ডাউন হয়। তো তুমি যদি নিফটি 50-তে ইনভেস্ট করো তোমার প্রাইসও এই 50টা কোম্পানির গ্রোথের উপরেই কিন্তু ডিপেন্ড করে হবে। আর লাস্ট 15 থেকে 20 বছরের এই নিফটির যদি অ্যাভারেজ রিটার্ন তোমরা চেক করো, সেটা মোটামুটি 12-15%-এর কাছাকাছি। ঠিক যেইখানে এফডি বা আরডি তোমাকে 6 কি 7% রিটার্ন দিচ্ছে, নিফটি তুমি 12 থেকে 15 বছরের অ্যাভারেজ দেখে নাও, প্রত্যেক বছরে মিনিমাম 12-15% কিন্তু ও তোমাকে রিটার্ন দিচ্ছে। আর এই নিফটি 50-তে তোমার ওই রিস্কটাও নেই যে তোমাকে পার্টিকুলার কোনো একটা স্টক খুঁজতে হচ্ছে, তোমাকে টেকনিক্যালি খুব স্ট্রং হতে হবে না তোমাকে ওই স্টকটা খোঁজার জন্য। তুমি জানো যে নিফটি 50 মানে ইন্ডিয়ার টপ 50 কোম্পানিজ ওখানে ইনভেস্ট করা রয়েছে। যদি লং টার্মের প্ল্যান থাকে, এসআইপি সবসময় লং টার্মের জন্যই করা হয়, এসআইপি শর্ট টার্মের জন্য না। যদি লং টার্মের জন্য এসআইপি তোমরা ইন্ডেক্স ফান্ডে করো, তুমি এটা অলরেডি জানো যে অ্যাভারেজে আগে 12-15 বছরে ও অলরেডি 12 থেকে 15% রিটার্ন দিয়ে দিয়েছে। তো এটার দিক থেকে তুমি সেফ হয়ে গেলে যে লং টার্মের জন্য যেখানে ও তোমাকে 6-7% দিচ্ছিল, এখানে ইন্ডেক্স ফান্ড তোমাকে 12-15% রিটার্ন দিচ্ছে। এবার এই জিনিসটা শুনে অনেকেই ভাববেন, আচ্ছা তো এখানে তো 12-15% রিটার্ন দিচ্ছে, তো সব টাকা আমি এসআইপিতেই দিয়ে দিই, আমি কেন এফডি বা আরডি করবো বা অন্য কোথাও দেখবো? সবকিছুর একটা টাইম আছে, সবকিছু জিনিস বুঝে তারপর সেখানে আপনার ইনভেস্ট করতে হয়। যখন আপনি ইনভেস্ট স্টার্ট করবেন, যদি এসআইপি করেন, অবশ্যই তার আগে কিছু কিছু ছোট ছোট জিনিস সেটাকে আপনার জেনে নেওয়া উচিত। আর নাম্বারস যতই আমি বলি আপনার নিজের একবার ইভ্যালুয়েট করা উচিত। তো চলুন একবার ছোট একটা এসআইপি ক্যালকুলেটর দেখে নিন কিভাবে আপনারা চেক করবেন কোথায় আপনারা কত রিটার্ন এক্সপেক্ট করতে পারছেন। তো দেখুন এই এসআইপি ক্যালকুলেটরটা আমি খুলে নিয়েছি, এটা ক্যালকুলেট করার জন্য যে কত টাকা করে আপনি এসআইপি করছেন বা আরডি করছেন এবং কত টাকা রিটার্ন হচ্ছে সেটা দেখার জন্য। সাপোজ আমি ধরছি আপনি 5,000 টাকা করে মান্থলি এসআইপি করেন। আর আমরা কি বলেছি, এসআইপি কেউ 1 বছর 2 বছরের জন্য করে না, এসআইপি হচ্ছে একটা লং টার্ম প্রসেস। আরডিও আপনি যদি টাকা বানাতে চান একটা লং টার্ম প্রসেস।
আমি ধরে নিচ্ছি আপনি 5 বছরের জন্য বা 10 বছরের জন্য, আমি ধরলাম আপনি 5 বছরের জন্যই করছেন এসআইপি, বা 10 বছরের জন্য ধরছি আমি এসআইপি করছেন। এবার আপনি যদি আরডি করতেন 10 বছরের জন্য 5,000 টাকা করে, আর সেখানে রিটার্ন কত দিল? 7%। ঠিক আছে? এবার আপনি ক্যালকুলেট যদি করেন, আপনার দেখুন ওয়েলথ গেন যেটা হচ্ছে এক্সপেক্টেড অ্যামাউন্ট মোটামুটি আপনার 8 লাখের কাছাকাছি। তো এবার এক্সপেক্টেড অ্যামাউন্ট আপনার কত হচ্ছে 10 বছর পরে? মোটামুটি 8.6 lakhs। ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হচ্ছে 6 lakh, আর ওয়েলথ গেন হচ্ছে 2.6 lakh। তার মানে 10 বছর ধরে আপনি টোটাল 6 লাখ টাকা জমা করেছেন, সেখানে আপনার প্রফিট হয়েছে 2,60,000। তো টোটাল আপনার রিটার্ন হচ্ছে 8,60,000। এবার এটাই আমি যদি নিফটি ইন্ডেক্সে করতাম, যেখানে ইয়ারলি অ্যাভারেজ আমার রিটার্ন দিয়েছে 12 to 15%, আমি অ্যাভারেজ 14%ই ধরি, তাহলে দেখছি আমার ক্যালকুলেশন কত হচ্ছে। সেম আপনি দেখুন 5,000 টাকা করেই 10 বছরের জন্য আমি এসআইপি করেছিলাম ইন্ডেক্স ফান্ডে আরডির জায়গায়, 14% যেখানে আমাকে রিটার্ন দিয়েছে। আর এই 12 থেকে 15 এই যে নাম্বারটা বললাম, এটা হচ্ছে খুবই লোয়েস্ট অন অ্যান অ্যাভারেজ লোয়েস্ট নাম্বার। তো যদি 14% আমাকে রিটার্ন দেয়, তাহলে আমার এক্সপেক্টেড অ্যামাউন্ট হয়ে যাচ্ছে 12.5 লাখ। যেখানে আমার আগে আমার ওয়েলথ গেন যেখানে হয়েছিল 2.6 লাখ, সেখানে আমার 6.5 লাখ। আই হোপ এটা দেখে অ্যাটলিস্ট আপনি এটা বুঝতে পারছেন যে পোটেনশিয়ালটা কোথায় আছে। তো এটা তো আমরা বুঝলাম যে এসআইপিতে তো টাকা বেশি বানানো হচ্ছে আর আরডিতে অনেক কম তৈরি হচ্ছে সেই হিসাবে। এই যে 7% আর 14%-এর ডিফারেন্সটার নাম্বারে আই হোপ তোমরা বুঝতে পারলে। কিন্তু তাহলে রিস্ক কোথায় আছে স্টক মার্কেটে? রিস্ক আছে যখন তুমি শর্ট টার্মের জন্য ইনভেস্ট করছো। যদি তুমি শর্ট টার্মের জন্য ভাবো মার্কেটে এসেছো, শর্ট টার্মে এটা ভাবো যে মার্কেটে এসেছো 1 বছর 1.5 বছরের জন্য এসআইপি করছো, তাহলে কিন্তু তোমাকে নেগেটিভ রিটার্নও দিতে পারে। কিন্তু যারা লং টার্মের জন্য ভাবছো, লং টার্ম সবসময় যারা এসআইপি করছো, তারা লং টার্ম ভেবেই তোমাদের এসআইপি করতে হবে। লং টার্মের জন্য কিন্তু তোমায় এসআইপি সবসময় একটা ভালো প্রফিট বানিয়ে দেবে। তারও একটা রিজন তোমায় বলে দিচ্ছি। নিফটি 1996-এ ছিল 1000 নিফটির ভ্যালু, কিন্তু এখন নিফটির ভ্যালু দেখো 23,000 প্লাস। কোথায় 1000 দিয়ে স্টার্ট হয়েছিল 1996-এ, সেটা এখন চলে গেছে 23,000। এর মানে কি মাঝখানে কখনো ক্র্যাশ আসেনি? 2008-এ ক্র্যাশ এসেছিল, 2020-তে ক্র্যাশ এসেছিল, এখনো নিফটি এই ওয়ার্ডের জন্য কন্টিনিউ নিচে পড়ে আসছে। কিন্তু দেখো যতবার ক্র্যাশ এসেছিল নিফটির নিচে এসেছে, তারপর কিন্তু মার্কেট আরো উপরে চলে গেছে। কোভিডের টাইমেই বলো বা 2008-এই বলো বা এখনো যে মার্কেট ফল করছে, আমরা জানি যারা এসআইপি করছে তারা কিন্তু কেউ এসআইপি বন্ধ করছে না। আর যদি এরকম টাইমে কেউ এসআইপি বন্ধ করো, তাহলে সেটা সবচেয়ে বড় ভুল। কেন? যখন মার্কেট নিচে আছে তুমি কম টাকায় বেশি ইউনিট কিনতে পারছো। তো এই টাইমে কখনো এসআইপি বন্ধ করা উচিত না। কেন? এটা তোমার বুঝতে হবে এই টাইমগুলো কিন্তু ইনভেস্টমেন্টের জন্য বেস্ট টাইম। আর এই টাইমে যখন মার্কেট নিচে আছে, এই টাইমে যদি টাকা বার করে নাও, তাহলে অবভিয়াসলি তোমার লস হবে। কিন্তু যারা লং টার্মের জন্য রাখছো, যারা ধরো এই যতই না মার্কেট শর্ট টার্মের জন্য ক্র্যাশ করুক, কিন্তু এন্ডে গিয়ে কিন্তু মার্কেট উপরেই যায়। আজকে 1996-এ 1000 ছিল, এখন 23,000 প্লাস নিফটির ভ্যালু চলছে। তো এটা ভাবো যে শর্ট টার্মে মার্কেটের প্রাইস উপর নিচ হবে, কিন্তু লং টার্মে কিন্তু উপরেই যাবে। তো লং টার্মে যদি যারা ভেবে করছো এসআইপিতে, তারা তাদের প্রফিট কিন্তু দেখতে পারবে। কিন্তু যারা ভাবছে 6 মাসের জন্য করবে বা 8 মাসের জন্য করবে, তাদেরকে আমি বলবো তারা এসআইপি করো না। তাদের জন্য মনে হয় যদি তারা সেভ করতে চাও, তারা আরডিতে যেতে পারো। কিন্তু লং টার্মের জন্য যদি তোমরা ওয়েলথ জেনারেট করতে চাও, তখন তোমরা আসো এসআইপিতে। আর যদি তোমাদের প্রপার নলেজ না থাকে, তোমরা এরকম ইন্ডেক্স ফান্ড, নিফটি 50 এইরকম জায়গায় কিন্তু তোমরা তোমাদের ইনভেস্ট স্টার্ট করতে পারো। তো বোঝা গেল আরডি অ্যান্ড এসআইপির মধ্যে ডিফারেন্স কি আছে। এখানে এসআইপিতে কন্ডিশন তোমার একটাই, যে এসআইপিতে যদি তুমি নামো, স্টক মার্কেটে যদি তুমি নামো, তাহলে সেটা তোমাকে লং টার্মের জন্য করে যেতে হবে। থেমে গেলে হবে না। এই যে মার্কেট নিচে পড়ছে, এই যে তোমার মনে হতে পারে যে আচ্ছা মার্কেটে ওয়ার চলছে, মার্কেট নিচে পড়ছেই, এখন যা আছে এসআইপি ক্লোজ করে দিই, যদি এরকম মেন্টালিটি থাকে, এইটুকু রিস্ক না নিতে পারো, তাহলে তোমাদের জন্য এসআইপিও না। তাহলে সেই ক্ষেত্রে তোমরা আরডি বা এইসবে যাও। কিন্তু যারা ধরে রাখতে পারবে এই টাইমেও নিজেদের এসআইপি কন্টিনিউ করবে, নিজেদের ইনভেস্টমেন্ট যেটাও তোমাদের মান্থলি কাটতে থাকে যদি কন্টিনিউ করে,
তাহলেই কিন্তু তোমরা এন্ডে গিয়ে বেশি প্রফিট দেখতে পারবে। লং টার্মের জন্য হলে এসআইপিতে আসো, যদি শর্ট টার্মের জন্য হয় তাহলে তোমরা আরডিতে চলে যেতে পারো। এবার এটা বলে দিই, এই যে এসআইপি আমি বললাম, এর মানে এই না যে তোমাদের যত টাকা আছে তোমরা সব পুরোটা এসআইপি করে দেবে। এসআইপি যেটা আমি বললাম, যেহেতু তুমি লং টার্মের জন্য করবে, তুমি এতটা অ্যামাউন্টেরই করবে যে প্রত্যেক মাসে ওই অ্যামাউন্টটা যদি তোমার কাটতে থাকে, কোনোদিন তোমার এটা মনে হবে না যে এখন আমার বন্ধ করে দিতে হবে, কেন আমার টাকা নেই। বা যদি এমার্জেন্সি ফান্ড সবসময় কিন্তু তোমার রেখে তারপরেই এসআইপি করতে হবে। তার মানে আমি সবসময় একটা কথা বলি, যারাও নতুন ইনকাম করা স্টার্ট করছো বা ইনভেস্টমেন্ট প্ল্যানে আসছো, সবসময় নিজের এমার্জেন্সি ফান্ড রেখে তারপর ইনভেস্ট করবে। মানে আজকে তোমার লাইফ লিড করার জন্য প্রত্যেক মাসে যেই খরচাটা যেটা তোমার হয়, সবসময় মনে করবে, আই হোপ ধরো আমি তোমার স্যালারি 25,000, তোমার মান্থলি এক্সপেন্স, তোমার নিজের মান্থলি এক্সপেন্স 5,000, তো 6 মাসে তোমার মিনিমাম 30,000 কি 40,000, তো মিনিমাম তোমার অ্যাকাউন্টে 50,000 তোমার এমার্জেন্সি ফান্ড হিসাবে থাকতেই হবে। তারপরে গিয়ে কিন্তু যে এক্সট্রা অ্যামাউন্ট বাঁচবে সেইখান থেকে তুমি কিন্তু মান্থলি এসআইপি স্টার্ট করবে। এসআইপি করা মানে এটা না যে তুমি তোমার এমার্জেন্সি ফান্ড না রেখে এসআইপি করবে। ইনভেস্টমেন্ট করার আগে যেটা কিছু বেসিক জিনিস যেটা তোমাকে মাথায় রাখতে হবে, একটা হচ্ছে এমার্জেন্সি ফান্ড, যে আজকে যদি তোমার জব চলেও যায় বা আজকে যদি কিছুও হয়ে যায়, যে তোমার কাছে যদি 6 মাস টাকা না ঢোকে, কোভিডের মতো সিচুয়েশন চলে আসে বা কিছুও হয়ে যায়, যাতে 6 মাস তোমার এমার্জেন্সি ফান্ডে এরকম টাকা থাকা উচিত যে 6 মাস তুমি তোমার লাইফ লিড করতে পারো নর্মালি। সেই 6 মাসে তোমার দিন চলার মতো এমার্জেন্সি ফান্ড তোমার অ্যাকাউন্টে থাকতে হবে। আর তারপরে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মেডিকেল ইন্স্যুরেন্স। সে তুমি তোমার অফিসের মেডিকেল ইন্স্যুরেন্স বলো বা অন্য কোনো প্রাইভেট কোম্পানি থেকে মেডিকেল ইন্স্যুরেন্স, একটা ভালো বড় মানের মেডিকেল ইন্স্যুরেন্স যেখানে কভারেজ একটা ভালো 10 লাখ বা 15 লাখ বা তার বেশি, এরকম মেডিকেল ইন্স্যুরেন্স তোমার কাছে হবে। তারপরে আসছে তোমার ইনভেস্টমেন্ট। যতক্ষণ না পর্যন্ত এই দুটো পয়েন্ট হিট করছে, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি বা সবার ক্ষেত্রে বলছি, ফার্স্টে গিয়ে তোমার এমার্জেন্সি ফান্ড, তারপরে আছে তোমার মেডিকেল ইন্স্যুরেন্স। এই দুটো যতক্ষণ না পর্যন্ত তোমার প্রপার সেটেল হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তুমি ওয়েল জেনারেট বা ইনভেস্টমেন্টের কথা ভেবো না। এই দুটো সেট করো। ধরো তুমি আজকে চাকরি পেলে, প্রথম 6 মাস বা 8 মাস যে স্যালারিটা আসবে, সেখান থেকে তুমি তোমার এমার্জেন্সি ফান্ড বানাও। সেখান থেকে তুমি তোমার জন্য ইন্স্যুরেন্স, যদি অফিসের না হয়, তুমি তোমার এবং তোমার ফ্যামিলির মেডিকেল ইন্স্যুরেন্স সিকিউর করো। তারপর থেকে 6 মাস পর থেকে তুমি এসআইপি স্টার্ট করো। এটা হচ্ছে বেসিক তোমার ইনভেস্টমেন্ট প্ল্যান হওয়া উচিত। যে ধরো 25,000 টাকা থেকে তুমি 3,000 টাকাই এসআইপি করো, আর বাকি 2,000 টাকা যেটা ধরো বাঁচতে থাকে, ধরো 6 মাস পর 1 বছর পর তোমার অ্যাকাউন্টে একটা বড় অ্যামাউন্টের নাম্বার হয়ে গেল, সেখানে যে টাকাটা বাঁচে সেটা তুমি লামসামে কোথাও ইনভেস্ট করতে পারো। কিন্তু তোমার বেসিক ইনভেস্টমেন্ট প্ল্যান এরকমই হওয়া উচিত, যেখানে তোমার এমার্জেন্সি ফান্ড থাকবে, মেডিকেল ইন্স্যুরেন্সের জন্য অবশ্যই থাকবে, তোমার একটা এসআইপি চলতেই হবে। আর এই এসআইপিটা এরকম ভাবেই চলবে যে এসআইপি করে তুমি ভুলে যাবে। প্রত্যেক মাসের একটা ডেটে যখনই স্যালারি আসবে, তারপর অটোমেটিক্যালি এসআইপি অন করে দেবে, যেখান থেকে অটোমেটিক্যালি তোমার স্যালারি থেকে সেই টাকাটা কাটতে থাকবে অ্যাকাউন্ট থেকে। আর এটা তুমি ভুলেই যাবে। এটা না যে তুমি দুদিন ছাড়া ছাড়া দেখছো, আজকে মনে হচ্ছে অনেক উপরে চলে গেছে, আজকেই বেঁচে দিই, আজকে মনে হচ্ছে নিচে যাচ্ছে, আজকে ছেড়ে দিই। এইরকম মেন্টালিটি তোমার আসতে চলবেই না। যদি এরকম মেন্টালিটি থাকে তাহলে এসআইপিতে এসো না। যদি শর্ট টার্মের জন্য করতে থাকো তাহলে কিন্তু তোমার লস হবে, তুমি লসে টাকা বার করবে। আর এই এসআইপিরও তুমি কিন্তু এই অ্যামাউন্ট ইনক্রিজ করতে পারো। আজকে যখন তোমার স্যালারি 25,000, তুমি 5,000 করে ধরো এসআইপি করছো। তো আই হোপ আজকের ভিডিওটা থেকে তোমরা এটা বুঝেছো যে এসআইপি কি, এফডি কি, আর আরডি আর এসআইপির মধ্যে ডিফারেন্সটা কি। তো এই যে লং টার্মে তুমি এটা চালিয়ে যাচ্ছ, এটা হচ্ছে কম্পাউন্ডিং রেজাল্ট ম্যাথস প্লাস তোমার ডিসিপ্লিন, এটাই হচ্ছে এসআইপির রেজাল্ট। তো আই হোপ আজকের ভিডিওটা তোমার ভালো লেগেছে। তো আজকে আমরা কি কি শিখলাম, এই যে এফডি যত তোমরা ভাবছো সেফ, অ্যাট দ্য এন্ড কিন্তু এটা সেফ না, ইনফ্লেশন রেটকেও এ তোমাকে বিট করতে পারছে না। আরডি তোমার কতক্ষণ করা উচিত, এসআইপি তোমার কখন করা উচিত, আর কিভাবে যারা বিগিনার নিজেদের কেরিয়ার স্টার্ট করেছো তারা কিভাবে নিজেদের ইনভেস্টমেন্ট প্ল্যান করতে পারো বা কিভাবে তারা স্টার্ট করতে পারো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর যদি তোমাদের কোনো ভিউ থাকে সেটাও কমেন্ট সেকশনে জানিও। কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে সেটা জানিয়ে দিও।
তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।